ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। ইরানের বিভিন্ন স্থানে ড্রোন মিসাইল হামলা, থামেনি গাজা উপত্যকার বর্বরতাও। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ। তৈরি হচ্ছে ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, থাকবে আলাদা সচিবালয়। সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে, কিন্তু তীব্র মাত্রায় না সেটা। আমরা এটাকে আরও অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে, এবং তাদের যেই জায়গায় ব্যয়, এই ব্যয়গুলো আমরা কমাতে চাই। ভিসি না থাকায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা, আটকে আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস। প্রতিষ্ঠার 4 বছরেও তৈরি হয়নি স্থায়ী ক্যাম্পাস। বাজারের ওপর ছেড়ে দিলেও ডলারের বিনিময় মূল্যে পড়েনি প্রভাব। মাসের ব্যবধানে দাম বেড়েছে 1 টাকারও কম। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকার সুফল বলছেন বিশ্লেষকরা। রাজশাহী মহানগরে ফ্লাইওভার নির্মাণ কাজে ধীর গতি, চলাচলে ভোগান্তি নগরবাসীর, ব্যবসা বাণিজ্যেও মন্দাভাব। আমাদের তো খুব কষ্ট হয় মানুষের চলাফেরা করতে, বাচ্চারা স্কুল যাওয়া, কলেজ যাওয়া, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। দোকানপাটেরও তো অসুবিধা, আমাদেরও অসুবিধা, আমরা বেচাকেনা করতে পারি না। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের দৌলতপুরে যমুনার রুদ্রমূর্তি, বিলীন ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। বালু উত্তোলনকে দুষছেন ভুক্তভোগীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেল আবিবের বিরুদ্ধে এবার তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। দেশটির উত্তরাঞ্চলীয় রাশদ শহরে বেশ কয়েকটি ড্রোন হামলার কথা জানায় বার্তা সংস্থা আইএসএনএ। সফলভাবে সেগুলো প্রতিহতের দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে তাবরিজ, তেহরান, মাশাদ সহ একাধিক শহরে। এদিকে ইসরায়েলমুখী 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ, যা ইরান থেকে ছোড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। তার দাবি, তেল আবিবের সাফল্য গাথা আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। 12 দিনের অপারেশন রাইজিং লায়নে ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই সাফল্য প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে। ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলে এমন 2টি হুমকি দূর করেছি আমরা। একটি ইরানের পারমাণবিক কর্মসূচি, অপরটি তাদের 20,000 ক্ষেপণাস্ত্রের ভান্ডার। এই পদক্ষেপ না নিলে ইসরায়েল শিগগিরই ধ্বংসের মুখোমুখি হতো। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির নায়ক হতে চাইছেন ট্রাম্প। সবার আগে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারত পাকিস্তান সংঘাত বন্ধেরও কৃতিত্ব নিতে দেখা যায় তাকে। প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার। ঠিক কী কারণে সারা বিশ্বের সংঘাত আর যুদ্ধবন্ধে তৎপর মার্কিন প্রেসিডেন্ট? বিভিন্ন বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পাওয়ার আশা হতে পারে অন্যতম কারণ। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পরপরই শুরু হয় তোলপাড়। কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। ফলে শঙ্কা দেখা দেয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার। তবে ইরানের ওপর পাল্টা হামলার পরিবর্তে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে 12 দিন ধরে চলা সংঘাতের সমাপ্তি হয়েছে জানিয়ে শুভেচ্ছা জানান তিনি। যুদ্ধবিরতির পরেও হামলা পাল্টা হামলার ঘটনায় ইরান ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য ট্রাম্পকে বাহবা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। President, without, knock on wood,
প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। এখন আমরা যে পর্যায়ে আছি, এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না। সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। এখন তারা অক্ষম, তাই এটি একটি অনেক বড় বিষয়। ইরান ইসরায়েলের ইস্যুতে যুদ্ধবিরতির বিষয়টি সবার আগে সামনে নিয়ে আসেন ট্রাম্প। ঠিক এমনটাই করেছিলেন ভারত পাকিস্তানের সংঘাতের পরেও। ফলাও করে বিভিন্ন সময় কৃতিত্ব নিতেও দেখা যায় তাকে। এর আগে রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধের জন্য মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। তবে ঠিক কী কারণে সকল সংঘাত মীমাংসায় অবদান রাখতে চাইছেন ট্রাম্প? দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পূর্বে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন তিনি। কিছু বিশ্লেষণ বলছে নিজ অনুসারীদের মাঝে সেই প্রতিশ্রুতি রাখতেই ট্রাম্প এই সমঝোতার নায়ক হতে চাইছেন। তবে বেশ কিছু গণমাধ্যমের বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পুরস্কার চাইছেন ট্রাম্প। বারাক ওবামার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতেই নেমেছেন এই মিশনে। বিভিন্ন সময়ে নোবেল প্রদানের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। অভিযোগ তুলেছেন শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য হলেও তাকে সেই সম্মান দেওয়া হচ্ছে না। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পুরো বিশ্বের মনোযোগ যখন ইসরায়েল ইরান সংঘাতের দিকে, তখনও গাজা উপত্যকায় থেমে নেই বর্বরতা। ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। একই সাথে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। আশঙ্কা নতুনভাবে বাড়তে পারে ইসরায়েলি হামলার মাত্রা। 12 দিনের মৃত্যু, ধ্বংস আর নানা নাটকীয়তার পর যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। তবে ভাগ্যের পালাবদল ঘটেনি গাজাবাসীর। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইরানের সাথে সংঘাত থামতে না থামতেই গাজাবাসীকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। উত্তর গাজার বেশ কিছু স্থানে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। এসেছে বাড়িঘর ছেড়ে দক্ষিণ দিকে পালিয়ে যাওয়ার নির্দেশ। ইরানের সাথে দফারফা শেষ, এবার আবারও আমাদের উপর হামলা শুরু করবে তারা। প্রতিদিনই স্থান পরিবর্তনের নির্দেশ আসে। আমরা কোথায় যাব? জাবালিয়া, তুফা, কোথায় গেলে বাঁচতে পারবো? নতুন করে ইসরায়েলি হামলার ভয়ে আমরা আতঙ্কিত। আমাদের সরে যেতে বলা হয়েছে, তবে কোনো স্থানই নিরাপদ নয়। আমরা যেখানে আছি সেখানেই মরতে চাই। এদিকে ত্রাণ কেন্দ্রগুলোয় আগের মতোই অব্যাহত রয়েছে ইসরায়েলের হত্যাযজ্ঞ। শুধু মঙ্গলবারেই রাফায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। আমি আমার পরিবার আর ভাই বোনদের জন্য খাবার নিতে গিয়েছিলাম, আর তখনই আহত হই। এই ত্রাণ থেকে পাওয়া খাবারের রক্তের স্বাদ পাওয়া যায়। নিহত এবং গুরুতর আহতদের সংখ্যা অনেক বেশি। রাতভর আমাদের মেডিকেল ইউনিট কাজ করছে। গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে যা কিছু সরঞ্জাম আছে, জরুরি ভিত্তিতে আহতদের সেবা দিতে তা যথেষ্ট নয়। গাজায় ইসরায়েলের কার্যক্রমকে মৃত্যুফাত বলে উল্লেখ করেছে জাতিসংঘ। খাবারের জন্য মরিয়া গাজাবাসীর উপর ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানায় UNRWA। এই তথাকথিত ত্রাণ কার্যক্রম একটি জঘন্য মৃত্যুফাঁদ। এর মাধ্যমে গাজার ত্রাণপ্রার্থী অসহায় মানুষকে অপমান করা হচ্ছে। জীবন বাঁচানোর চেয়ে এই কার্যক্রম জীবন কেড়ে নিচ্ছে বেশি। গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ড নামের সংস্থাটির মাধ্যমে গাজাবাসীদের ত্রাণ দিচ্ছে ইসরায়েল। তবে সংস্থাটির কার্যক্রম শুরুর পর ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে 400রও বেশি মানুষ। মাত্র গুটি কয়েক স্থানে চলছে ত্রাণ বিতরণ। সেসব স্থানে সাধারণ গাজাবাসীদের ভিড়ে হামাস তাদের কার্যক্রম চালাচ্ছে দাবি করে মানুষ হত্যা করছে আইডিএফ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন, দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। ভর্তুকি নয়, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মুনাফা কমিয়ে সংকট সামাল দেওয়ার কথা সরকার ভাবছে বলেও জানান তিনি। দেশে তেলের 1.5 মাসের মজুদ আছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে পরবর্তী 6 মাসের জ্বালানি নিশ্চিত করা আছে। প্রয়োজনে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল ও এলএনজি আনার প্রস্তুতিও আছে বলে দাবি মন্ত্রণালয়ের। ইরান ইসরায়েল যুদ্ধ, হামলা পাল্টা হামলা, তারপর যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু স্থাপনায় হামলা, জবাবে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত। ছিল বহুল আলোচিত হরমুজ প্রণালী বন্ধের হুমকি।
গত প্রায় 2 সপ্তাহের প্রবল উত্তেজনার মধ্যেও মঙ্গলবার যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু প্রশ্ন থাকলেও খানিকটা কমেছে উত্তেজনা। ইস্টার্ন রিফাইনারি, এখানেই আমদানি করা জ্বালানি তেল শোধন করা হয়। কাগজে কলমে 1.5 মাসের মজুত করার সক্ষমতা বাংলাদেশের। ফলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বড় ধরনের বিপদে পড়ার যে শঙ্কা ছিল তা কি কেটে গেল? আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করতেছি, আর এইটা হচ্ছে যে এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে। তো আমরা এই শর্ট টাইমে আমাদের ব্যবস্থা আছে। প্রতি মাসের শুরুতে কেনা দামের সাথে মিল রেখে তেলের নতুন মূল্য ঘোষণা করে সরকার। নীতি নতুন করে কোনো ভর্তুকি দেওয়া হবে না জ্বালানি পণ্যে। তাহলে কি জুলাইয়ের শুরুতে বাড়ছে জ্বালানি তেলের দাম? এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। কোনো কারণে হরমুজ প্রণালী বন্ধ বা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে বিকল্প কি, প্রশ্ন উপদেষ্টার কাছে। এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে। সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এটা রণে। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো হবে না। এর আগে লাফার্জ হোলসিম বাংলাদেশের সাথে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমের গ্যাস বিক্রয় চুক্তি অনুষ্ঠানে কথা বলছিলেন ফাউজুল কবির খান। This is not resolved because we cannot subsidize any operation. এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপের দেশগুলোর আরও বিনিয়োগের কথা বলেন ইইউ মিশন প্রধান। লাফার্জের সাথে করা এই চুক্তিতে এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 1 জুলাই থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুরু হচ্ছে। অপেক্ষা অনুমোদনের। সুপারিশ বাস্তবায়নে কাজ করবে আলাদা সচিবালয়। গুরুত্ব পাচ্ছে কম টাকায় অত্যাবশ্যকীয় ওষুধ, রোগ নির্ণয়ের সরকারি সুবিধা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়। স্বাস্থ্য খাতকে জনমুখী ও সর্বজনীন করতে 2024 সালের 17 নভেম্বর একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদন জমা হয় চলতি বছরের 5 এপ্রিল। স্বাস্থ্য বিভাগ বলছে কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। গুরুত্ব পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বিষয়টিকে মৌলিক অধিকার হিসেবে আইন তৈরি করা হবে। মধ্য জুলাইয়ে চূড়ান্ত হবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। এর ফলে 250-র বেশি জরুরি ওষুধ কম টাকায় কিনতে পারবেন রোগীরা। এছাড়া সারা দেশে সরকারি ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলছে সরকার। যদিও আমরা মনে করি যে এখনও সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে, কিন্তু তীব্র মাত্রায় না সেটা। আমরা এটাকে আরও অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে, এবং তাদের যেই জায়গায় ব্যয়, এই ব্যয়গুলো আমরা কমাতে চাই। এখন পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার পরে মূলত ব্যয় করতে হয় 2টো জায়গায়, একটা ওষুধ, একটা ডায়াগনস্টিক। বড় সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বিদ্যমান সক্ষমতা ও জনসম্পদ কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। কমিশনের সুপারিশ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়াতে করা হবে স্বাধীন সচিবালয় বা টাস্কফোর্স। প্রধান থাকবেন স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তাদের কেউ। সরকার যেহেতু এটা বাস্তবায়ন করছেন, সরকারের সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদেরকে কনসাল্ট করে তাদের মাধ্যমে, এবং আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে সেটা আমরা করবো। নাম সেক্রেটারিয়েট হতে পারে, ইউনিট হতে পারে, অথবা এটা একটা টাস্ক ফোর্স হতে পারে, যে কোনো নাম হতে পারে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এটা নির্ভর করে আমাদের কীভাবে অনুমোদনটা পাওয়া যায়। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবার আয়োজন নেই বললেই চলে। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 মাস ধরে উপাচার্য নেই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এতে স্থবির প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড। আটকে আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস। অন্যদিকে বিশ্ববিদ্যালয় অনুমোদনের 4 বছর পরও স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। ভাড়া ভবনেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সর্বাধুনিক মানের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে 2021 সালে শুরু হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। নগরীর নিরালা মোড়ে একটি ভবন ভাড়া নিয়ে চালু হয় কার্যক্রম।
এরপর কেটেছে 4টি বছর, কিন্তু এখনো ভাড়া ভবনেই কোনো রকমে চলছে প্রতিষ্ঠানটি। লক্ষ্যপূরণ তো দূর, প্রকল্পের অর্থ ছাড় না হওয়ায় আটকে আছে জমি অধিগ্রহণ এবং স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ। আমাদের প্রকল্পের মেয়াদ আমি যতদূর জেনেছি 2027 সালের 30 জুন শেষ হবে। এখন পর্যন্ত আমাদের ভূমি অধিগ্রহণ করা হয়নি, অথচ সমসাময়িক অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি যেগুলি আছে সেগুলি অলরেডি তাদের অর্থ অনুমোদন করা হয়েছে এবং তারা ভূমি অধিগ্রহণ করে ফেলেছে। তা সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। শুধু স্থায়ী ক্যাম্পাস নিয়ে নয়, সম্প্রতি বেতন বোনাস নিয়েও জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। মেয়াদ শেষ হওয়ায় গত 30 এপ্রিলের পর থেকেই ক্যাম্পাসে নেই উপাচার্য। অভিভাবক না থাকায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপাচার্য মহোদয় অনুপস্থিতির কারণে আমরা কিন্তু আর কোনো ক্রয় কার্য করতে পারছি না। উনি যেহেতু আয়ন ব্যয়ন কর্মকর্তা, তো ওনার অনুপস্থিতিতে আমরা না পাচ্ছি নিজেরা বেতন নিতে, না পারছি আমরা যাদের কাছে ক্রয় কার্য করেছি সেই সব পার্টিকে, সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা বিল পরিশোধ করতে। উপাচার্য না থাকায় কর্মকর্তা কর্মচারী কেউই পাননি মে মাসের বেতন ও ঈদ বোনাস। চলতি মাসের বেতন পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এই অবস্থা দূর করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি তাদের। আমাদের 2 মাস যাবৎ প্রায় বেতন হচ্ছে না, আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখনও উপাচার্য নিয়োগ হয়নি, সে মনে হয় না এই মাসেরটাও মানে বেতন পাবো। তাকে দেখা যাচ্ছে যে আমাদের ভাড়া বাসায় থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের বাসায় থাকাও একটা কষ্টকর। আমরা বেতন নেই তো খরচ করার জন্য, আমরা এখন বেতন না পেলে খরচটা করব কিভাবে, আর খরচ না করলে আমাদের পরিবারকে আমরা চালাবো কিভাবে। 5-6টা পরীক্ষার বিল, টিচারদের বিল, ডাক্তারদের বিল, নার্সদের বিল সেগুলো পড়ে আছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে বলতেছে যে আপনারা বিল আটকে রাখছেন কেন। শুরুতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও চলতি বছরের 13 এপ্রিল খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে অধ্যাদেশ জারি করে মন্ত্রণালয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ডলারের বিনিময় মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও দামের ক্ষেত্রে বড় কোনো প্রভাব পড়েনি। মাসের ব্যবধানে দাম বেড়েছে 1 টাকারও কম। এ সময় কোনো ধরনের হস্তক্ষেপও করেনি বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় এর সুফল মিলেছে। বাজার স্থিতিশীল রাখতে যোগান স্বাভাবিক রাখার পাশাপাশি তদারকিও অব্যাহত রাখতে হবে, যাতে কেউ কারসাজির সুযোগ না পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত পূরণে গেল মাসের মাঝামাঝি সময়ে ডলারের বিনিময় মূল্য ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। আশঙ্কা থাকলেও এ সময় দামের উপর বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। লেনদেন হচ্ছে 123 টাকারও নিচে। বাংলাদেশ ব্যাংক বলছে চাহিদা এবং যোগানের ভিত্তিতেই এখন নির্ধারিত হচ্ছে ডলারের দাম। কোনো ধরনের হস্তক্ষেপ নেই কেন্দ্রীয় ব্যাংকের। আমরা যখন মার্কেটের উপর ছেড়ে দেই তখন কিন্তু আমরা নিজেরাও খুব বেশি যে কনফিডেন্স ছিলাম তা না, এটা কোথায় চলে যেতে অনেক উপরে চলে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া এবং কোনো প্রকার ডলার বাজারে ছাড়া আমরা ছাড়ি নাই, কিন্তু এই যোগান দেওয়া ছাড়াই মার্কেট যে সর্বোচ্চ 1 টাকার মধ্যে ফ্ল্যাকচুয়েশন হওয়াটা কিন্তু অবশ্যই আপনারা এটাকে স্টেবিলি বলতে হবে। রপ্তানি প্রবৃদ্ধি এবং উচ্চ প্রবাসী আয়ে বেড়েছে বৈদেশিক মুদ্রার যোগান। সে তুলনায় আমদানি না বাড়ায় চাহিদা ছিল তুলনামূলক কম, যার ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভের উপর। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের তদারকি এবং চাহিদা যোগানের সমন্বয়কেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডলার সাপ্লাই বেশ ভালো অবস্থায় আছে, রেমিটেন্স, এক্সপোর্ট, আর তার সাথে সাথে বাজেট সাপোর্টে আমরা কিছু পেয়েছি গত কয়েক মাস। এই জুন মাসে আশা করা হচ্ছে কয়েক বিলিয়ন ডলার একসাথে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB বাজেট সাপোর্ট এই মাসে ঢুকলে আমার মনে হয় সাপ্লাই ওভারঅল এবং সেটার ভিত্তিতে রিজার্ভ একটা ভালো অবস্থায় থাকবে এবং সেটারই একটা সুফল আমরা পাচ্ছি। হঠাৎ করে LC খোলা শুরু হয়ে যায় বেশি, মেশিনারি LC, কমোডিটি LC, র ম্যাটেরিয়াল LC। আমার যদি এক্সপোর্ট প্রসেস প্রপোর্শনেটলি না থাকে তাহলে একটা নেগেটিভ হবে। সুতরাং ওই দিকে খেয়াল রাখতে হবে। ইম্পোর্ট, এক্সপোর্ট, রেগুলেটরি অথরিটি সবাই ভালো করে খেয়াল করে যদি আগাতে চাই তাহলে কোনো অসুবিধা নেই, নাহলেই প্রবলেম হতে পারে। খোলা বাজারেও মোটামুটি স্থিতিশীল রয়েছে ডলারের বিনিময় মূল্য। অর্থ পাচার রোধ করায় ডলার বাজারে আপাতত অস্থিরতার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে।
দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় শুরু হবে বৈঠক। দ্বিতীয় পর্বের 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 9টি বিষয়ে আলোচনা হয়েছে। আলোচিত 9টি বিষয়ের মধ্যে 2টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে মোট 20টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের। আলোচনায় অগ্রগতি সাপেক্ষে প্রয়োজনে আরও বিষয়ে যুক্ত করতে চায় কমিশন। এছাড়া রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে কমিশনের। ব্রিটিশ এমপি ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, এমনটাই জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেছেন, টিউলিপের আইনজীবীর পাঠানো চিঠিতে 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানিয়েছেন, যা হাস্যকর। একই সাথে এই চিঠির মাধ্যমে ব্রিটেনের রাজনীতিকে খাটো করা হয়েছে বলেও মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, কিন্তু সেসব তোয়াক্কা না করে আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ, যেখানে আগামী 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? দুদক চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে হাজির হয়ে তা মোকাবেলা করতে হবে তাকে। বাংলাদেশের মামলা আমরা বাংলাদেশি আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিক সহ দুর্নীতির মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে দুদক। পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, আমরা ইন্টারপোলের সহায়তা নেই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 350 কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চলছে 5টি ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে যান চলাচলের জায়গা কমে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা পানি জমছে এসব সড়কের খানাখন্দে, ফলে চলাচলে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। রাস্তাঘাট এমন বেহাল হওয়ায় ভোগান্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মানুষ। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ না করতে পারায় নগরীর প্রধান সড়কগুলো এক ভোগান্তির অন্য নামে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে পায়ে হেঁটে ও যানবাহন নিয়ে চলাচল করতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন তারা। এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কমেছে বেচাকেনা। অনেকদিন থেকে এইভাবে আছে, যত তাড়াতাড়ি তত ভালো। আমাদের তো খুব কষ্ট হয় মানুষের চলাফেরা করতে, বাচ্চারা স্কুল যাওয়া, কলেজ যাওয়া, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। অনেক দিন হচ্ছে কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছেই না। দোকান আছে, এই বাইপাস ভেঙে ফেলাতে তো ধরেন মানে 50% কাজই আমার কমে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের দোকানপাটেরও তো অসুবিধা, আমাদেরও অসুবিধা, আমরা বেচা কিনা করতে পারি না। সড়কগুলোতে ফ্লাইওভার বানাতে গিয়ে তৈরি হয়েছে নানা আকারের গর্ত। এগুলোর কারণে দুর্ঘটনাও নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে। এপারে বাস ও দেখছে, তারপর থামছে না, দিয়ে স্লিপ কেটে পড়ে গেলাম। গাড়ি নষ্ট হয়ে যায়, চাকা লিক হয়ে যায়, গাড়ি ভেঙে যায়। আমাদের ধরেন টায়ার যদি চলে 1 বছর, এখন চলছে 7 মাস 8 মাস। লিক হয়েছে গাড়ি বেশি। ভোগান্তির কথা স্বীকার করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 346 কোটি টাকা ব্যয়ে নগরীর গৌরহাঙ্গা রেলগেট, বিলশিমলা, বন্ধগেট ও বহরমপুর এলাকায় 5টি ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে হয় এই সংঘাত। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন ও অফিস সহকারী হাসনাত। তাছাড়া
ক্যাবিনেটের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন। জানা যায়, সমবায় সমিতি থেকে সচিবালয়ের সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম সহ 10 জনকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়। বাজার করে নিয়ে আসার পর সচিবালয়ের সংযুক্ত পরিষদের একটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে 30 থেকে 40 জন লাঠি ও রড নিয়ে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়। ক্যান্টিনটা চালু করার জন্য কিছু বাজার করা হয়েছে, এগুলো আমরা ঢুকাই দিয়ে চলে যাব। তখন রাত 8:30 বাজে। এই সময় আমাদের একটা এন্ট্রি গ্রুপ আছে, তারা আসে অতর্কিতভাবে আমাদের হামলা করে। এই গ্রুপে আছে নেতৃত্ব দেয় বাদিউল কবির, উনি জনপ্রশাসনে চাকরি করে। কোঅপারেটিভের যে দায়িত্ব আমাদেরকে বুঝাই দিল সমবায়, এটাই ওদের ক্ষোভ। ওরা পারল না, আমাদের বুঝাই দিল, এটাই ক্ষোভ ওদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা এটি ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে দেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে শুরু করে কলা ভবন হয়ে প্রক্টর অফিস পর্যন্ত মিছিল করে সংগঠনটি। পরে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, যারা ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ডিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত, আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি, যারা এ জাতিকে নেতৃত্বহীন করে রাখতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বহীন করতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ স্টাইলের রাজনীতি কায়েম করতে চায়, তারাই সেই পক্ষ। পাবনার ছোট্ট শিশু ইয়াফি জানে না তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তার জীবন। ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা, দাপিয়ে বেড়ানোর কথা ঘর বাহির, সেই বয়সে জীর্ণ ঘরে আবদ্ধ জীবন। শৈশবের সব আনন্দদায়ক মুহূর্ত ইয়াফির কাছ থেকে কেড়ে নিয়েছে মরণব্যাধি ক্যান্সার। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের ময়ান আলী ও শিফা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান 6 বছর বয়সী ইয়াফি হোসেন। চলতি বছরের শুরুর দিকে ব্রেন টিউমার ধরা পড়ে ছোট্ট শিশুটির। অপারেশনের সপ্তাহখানেক পরেই জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ইয়াফির মাথায় ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করছে, এলাকাবাসী সাহায্য করছে, অনেক মানুষের সাহায্য করছে। ওর যন্ত্রণা হয়, কষ্ট হয়, আসলে ওটা আমাদের সহ্য করার মতো ক্ষমতা আমাদের আর নাই। ও সবসময় শুধু বলে, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, আমাকে তুমি বাঁচায় দাও, এবারের মতো আমাকে সুস্থ করায় দাও। ইয়াফির বাবা পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সামান্য আয়ে কোনো মতে চলে সংসার। তারপরও ছেলের অসুখ ধরা পড়ার পর সর্বস্ব দিয়ে করিয়েছেন চিকিৎসা, কিন্তু অর্থ সংকটের কাছে হার মানতে হয়েছে হতভাগ্য বাবার। অপারেশন করা হয়েছে, আমি মনে করেন থেরাপি দেওয়া লাগবে, সেই থেরাপিটা দিলে পরে তখন মনে করেন আল্লাহ হাতে বাঁচা নিয়ে যাবে। একটা টাকাও নাই, আর আমি যদি আমার স্বামী ব্যবসা করে, ওই ব্যবসা থেকে ক্ষুদ্র ব্যবসা থেকে টাকা বের করার ক্ষমতাও নেই। ইয়াফির পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি যদি আমার বরাবর আবেদন করে থাকে, সেই আবেদনটা যাচাই বাছাই করে সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা অবশ্যই তাকে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করব। সকলের সহযোগিতায় ক্যান্সার থেকে ভালো হয়ে আবারও শৈশবের দুরন্তপনায় মেতে উঠবে ইয়াফি, এমনটাই প্রত্যাশা সকলের। জারিন অর্নি, যমুনা নিউজ। একদিকে তীব্র নদী ভাঙন, অন্যদিকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুর বস্তা। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের দৌলতপুরে রুদ্রমূর্তি ধারণ করেছে যমুনা নদী। এরই মধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা। ভয়াবহ এই ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকেই দুষছেন স্থানীয়রা। সব নদীতে গেছে, ভাঙ্গে মনে করেন আপনার বাড়ি এক জায়গায় থাকি, অমুক জানের এক জায়গায় থাকি, রাইখে বাড়ি করি, আবার 1 বছর থাই ভেঙে যায়। দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের সোনামিয়া 8 বার নদী ভাঙনের শিকার তিনি। এবারও সরাতে হচ্ছে বসতঘর, ভিটেমাটি গেছে নদীগর্ভে।
তার মতো এমন দুর্দশা নদীপাড়ের বহু মানুষের। বর্ষার শুরুতেই যমুনার ভয়াবহ ভাঙনে দিশেহারা স্থানীয়রা। নদী ভাঙ্গনি, ঘর বাড়ি সরা আমরা অন্য জায়গায় নিয়ে গেছি, আমাদের এখানে থাকার মতন ব্যবস্থা নাই। 2 বছর 3 বছর ধরে বাঁধতে দিব খালি কই এই আশায় আনহে আমাদের আনহে কোনো জায়গায় আনহে আশ্রয় নেওয়ার জায়গা নাই। গেল কয়েকদিনের ভাঙনে বাঘুটিয়া ইউনিয়নে বাজার সহ অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে নদীতে। ভাঙন ঝুঁকিতে 4 তলা ভবনের 2টি মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বাঘুটিয়া বাজারের সাথে একটা প্রাইমারি স্কুল আছে, এগুলো সব হুমকির মুখে। যদি এখনই এটাকে নদী ভাঙন রোধ করা না হয়, অতি তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানও ভেঙে যাবে, তার সাথে সাথে এলাকার হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে। হঠাৎ করেই যমুনার এমন রুদ্রমূর্তির কারণ হিসেবে স্থানীয়রা দোষছেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে। ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই চক্রটির বালু উত্তোলন। ওপারেও যা দেখি ওপারেও ডিজার, এপারে আসি এপারেও ডিজার। তাহলে এই ডিজারে যদি মাটি কাটে তাহলে আমাদের দেশের মানুষ বসবাস করবে কোথায়? জায়গা জমি সব গাঙ্গে, এরা আবার মাটি কেটে আবার নিয়ে করা ধরছে, আবার গহীন করা ধরছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি পদক্ষেপ হিসেবে এই কাজ চললেও এটি স্থায়ী সমাধান নয় বলছেন এই কর্মকর্তা। স্থায়ী অবকাঠামো নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা হয় এবং পাশাপাশি আমরা যে চরগুলাকে যেন আমরা নদী শাসনের আওতায় আনতে পারি এবং স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। সম্প্রতি দৌলতপুরের বাচামারা এলাকায় যমুনার ভাঙনে বিলীন হয় একটি প্রাইমারি স্কুলের 3 তলা ভবন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মিনি সুন্দরবনের দেখা মিলছে এখন চট্টগ্রামে। শহরের বুকে বাড়ির আঙিনায় এটি গড়ে তুলেছেন এক গবেষক, যেখানে সুন্দরবনের মতো হরেক প্রজাতির গাছপালা, লতাগুল মতো আছেই, এসব উদ্ভিদ সংরক্ষণে কৃত্রিম জোয়ার ভাটার ব্যবস্থাও রয়েছে। মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র নজরকারী সবার। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে মামুন রশিদ অভির রিপোর্টে বিস্তারিত। কি নেই এখানে? সুন্দরী, গরান, গর্জন, হারগোজা, কালীলতা, গোলপাতা সহ নানা জাতের গাছ। সুন্দরবনে যেসব লতাগুল্ম দেখা যায় তার সবই আছে এখানে। চট্টগ্রাম মহানগরীর আজকার দিঘির পারে জয়পাহাড় আবাসিকে বাড়ির আঙ্গিনায় প্রায় 500 বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এটি। পরিচিতি পেয়েছে মিনি সুন্দরবন নামে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা পানিতে জন্ম নেয়া উদ্ভিদ সংরক্ষণে বিশেষ মাটি ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছেন এই গবেষক। সেই পরিবেশে নিয়ম করে আসে জোয়ার ভাটাও। পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরবনের পানি, ওখানকার লবণাক্ততা, ওখানকার ওটার যে ব্র্যাকিশ ওয়াটার, এরপর ওখানকার মাটির পিএইচ ইত্যাদি মেপে মাপঝোঁক করে আমি সুন্দরবনের গাছের বীজ থেকে চারা তৈরি করেছি আমার এখানে। পানি দিয়ে প্রতিদিন 2 বার করে জোয়ার ভাটা তৈরি করেছি, যাতে গাছগুলো বুঝতে পারে যে সে যেন তার পরিচিত এনভায়রনমেন্টটা পায়। মিনি সুন্দরবনের পাশেই আছে মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র। আছে অন্তত 75 রকমের মধু। মধুর উৎপাদন, কাল, গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি, ভেজাল ধরা সবকিছুর উত্তর আছে এই গবেষকের কাছে। কম দামি মধুকে চড়া দামি মধুর সাথে বিক্রি করে, এটা ধরার জন্য আমাকে একটা পোলেন টেস্ট করতে হয়। আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে খুব সহজেই পোলেন টেস্টটা করা যায়। এটা যদি কেউ একবার চিনে যেতে পারে যে সরিষার পোলেনটা কেমন, ধনিয়ার পোলেনটা কেমন, কালো জিরার পোলেন কেমন, সুন্দরবনের উদ্ভিদগুলোর পোলেনগুলো কেমন, এগুলো যদি দেখতে শিখে যায়, তো তাহলে মানুষ ওই মধুর মধ্যে ভেজাল করা, অ্যাডাল্টারেশন করা, ফেক মধু বিক্রি করা, এগুলো থেকে মানুষ বেঁচে যাবে। শহরের বুকে এই মিনি সুন্দরবন গড়েছেন 20 বছরের সাধনায়। আকারে ছোট হলেও ভিন্নধর্মী এই উদ্যোগ ছড়িয়ে দিতে চান দেশ জুড়ে। তার পাশে আছেন পরিবারের সদস্যরাও। আমরা যা উপার্জন করছি ওটার একটা অংশ আমরা জনগণের জন্য, দেশের জন্য, আমাদের এই পৃথিবীর জন্য খরচ করে যেতে হবে। কিছুদিন পর আমরা কেউ থাকবো না যে সেক্টরে কাজ করছেন, কেউ মধুতে করছেন, কেউ তেলে করতেছেন, কেউ অন্য সেক্টরে কাজ করছেন, তার সেক্টরের উন্নয়নের জন্য ব্যয় করে যেতে পারে, আর আমিও যেন যেতে পারি, এটাই আমার উদ্দেশ্য। মানুষ সাহেব মধু বা খাঁটি মধু দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যায়, ওইটা আমরা খুব উপভোগ করে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।